যারা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ অর্থাৎ পুলিশের পরীক্ষা দেবে এবং অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আজকের ভিডিওতে কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট প্রিলিমিনারি 2023-এর সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনগুলো এক্সপ্লেন করে ডিসকাশন করা হবে এবং এর সাথে সাথে আরো অনেক জিকে কিন্তু তোমরা জানতে পারবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোশ্চেনে চলে যাই আমরা। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে আফ্রিকা, ডি। এটা হচ্ছে ইস্ট আফ্রিকা, ইস্ট আফ্রিকায় অবস্থিত। এবার একটু বলে দিই, বিশ্বের চতুর্থতম দ্বীপ কিন্তু এই মাদাগাস্কার। প্রশ্ন আসতে পারে এই মাদাগাস্কারটা কি? মাদাগাস্কার দেশ, এটা কিন্তু একটা দ্বীপ। কত নম্বর দ্বীপ? এটা হচ্ছে ফোর্থ, মানে চতুর্থ নম্বর কিন্তু দ্বীপ হচ্ছে এইটা। আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব দিকের একটি দ্বীপ হচ্ছে এইটা। পশ্চিম অংশ বাদে বাকি তিন দিকেই কিন্তু ভারত মহাসাগর। মানে এই যে দ্বীপ, এই দ্বীপটা, এই যে ওয়েস্ট পশ্চিম অংশ বাদ দিয়ে বাকি সব অংশ কিন্তু শুধু ভারত মহাসাগর, ইন্ডিয়ান সি, ইন্ডিয়ান সি, ইন্ডিয়ান সি। এর রাজধানী হচ্ছে আন্টানানারিভো, মনে রাখবে আন্টানানারিভো, আন্টানানারিভো। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2। নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? দক্ষিণ আফ্রিকার, দেখো দক্ষিণ আফ্রিকায় কিন্তু অনেকগুলো ক্রিকেট খেলার মাঠ আছে। তো এই সেগুলো একটু জেনে নিই। দেখো যেমন হচ্ছে সাউথ আফ্রিকায় ক্রিকেট খেলার মাঠ আছে তোমার পার্ল, ইস্ট লন্ডন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইস্ট লন্ডন, ডারবান, জোহেনবার্গ, কেপ টাউন। ঠিক আছে, আর সেঞ্চুরিয়ান, সেঞ্চুরিয়ান। ঠিক আছে, তার মানে এর মধ্যে দেখো ডারবান বললাম, জোহেনবার্গ বললাম, সেঞ্চুরিয়ান বললাম, শুধু ওয়েলিংটনটা বললাম না। তাহলে ওয়েলিংটন কোথায় অবস্থিত? ওয়েলিংটনটা অবস্থিত নিউজিল্যান্ডে অবস্থিত। আরেকবার রিপিট করে দিই, দক্ষিণ আফ্রিকার স্টেডিয়াম হচ্ছে পার্ল, ইস্ট লন্ডন, ডারবান, জোহেনবার্গ, কেপ টাউন, সেঞ্চুরিয়ান। ঠিক আছে, আর ওয়েলিংটন হচ্ছে তোমার নিউজিল্যান্ডের একটি স্টেডিয়াম। এরপর চলে যাব কোশ্চেন নাম্বার 5-6। আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে গুরু শিখর। এই গুরু শিখর হচ্ছে মাউন্ট আবু পর্বতে অবস্থিত। ঠিক আছে, এটা মনে রাখবে, মাউন্ট আবু, মাউন্ট আবুতে অবস্থিত। ঠিক আছে, পুরোটা লিখছি না, টাইম বেশি লেগে যাবে তাহলে। আরাবল্লী কি? আরাবল্লী একটা প্রাচীনতম পর্বত, আরাবল্লী একটা প্রাচীনতম পর্বত। দোতাবেতা কি? দোতাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মনে রাখবে নীলগিরি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর এটা কিন্তু চেন্নাইতে অবস্থিত। আর এখানে কিন্তু উটি অবস্থিত, উটি, উটি কিন্তু অনেকে ঘুরতে যায়, যে উটিতে ঘুরতে যাও, উটি কোথায় অবস্থিত? এই দোদাবেতা নীলগিরি পর্বত অবস্থিত, এটা চেন্নাই, মনে রাখবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার দেখো তামিলনাড়ু আর কি, গোরগাবুরু, গোরগাবুরু কোথায় অবস্থিত? গোরগাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু, অযোধ্যা পাহাড়। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম এর মালভূমি অঞ্চলে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু। ঠিক আছে, পাঁচমারা কি? পাঁচমারা একটা হচ্ছে মধ্যপ্রদেশের বায়ো রিজার্ভ, বায়ো রিজার্ভ। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, দেখো কতগুলো জিকে কিন্তু বলে দিলাম, কতগুলো জিকে কিন্তু এখানে বলে দিলাম। এরপরে কোশ্চেন চলো 8। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? নেফ্রিডিয়া হচ্ছে কেচোর রেচনাঙ্গ। ওকে, কেচোর রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে ইঁদুরের রেচনাঙ্গ কি? ইঁদুরের রেচনাঙ্গ বৃক্ক বা কিডনি। প্ল্যানেরিয়া রেচনাঙ্গ কি? প্ল্যানেরিয়া যে প্রোটোনেফ্রিডিয়া, প্রোটো
নেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া। আরশোলা রেচেন অঙ্গের নাম কি? আরশোলা, প্রজাপতি, ফড়িং, এদের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে। লেখাটা ভালো হচ্ছে না যদিও, তো শুনে শুনে তোমরা লিখে নিও। এরপর হচ্ছে ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা, ইউগ্লিনা হচ্ছে তো ফ্লাজেলার মাধ্যমে হচ্ছে গমন সাহায্য করে। ফ্লাজেলা, ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্লাজেলা। তাহলে পাখনার কার গমন অঙ্গ? পাখনা সবাই জানো যে মাছ, পাখনা হচ্ছে মাছের গমন অঙ্গ, ঠিক আছে। আর সিলিয়া কিসের অঙ্গ? সিলিয়া, সিলিয়া হচ্ছে প্যারামিসিয়াস, প্যারামিসিয়াস, প্যারামিসিয়াসের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। সিউকোপোডিয়া কিসের গমন অঙ্গ? সিউকোপোডিয়া ছদ্মপদ বা অ্যামিবা, অ্যামিবা, একে কিন্তু ক্ষণপদও বলে। অ্যামিবার গমন অঙ্গ সিউডোপোডিয়া বা ক্ষণপদ, দুটোই কিন্তু বলা হয়, ঠিক আছে। প্লানেরিয়া, ফ্লেমকোষ। বেশ, এরপরে তুমি চলে যাবে কোশ্চেন নাম্বার 10। 10 হয়ে গেল, এবার চলে যাবে 11। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম হচ্ছে তোমার অসমক। অসমক কোথায় আছে? এটা গোদাবরী উপত্যকা অবস্থিত, অসমক। রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, এটা হচ্ছে গোদাবরী তীরে অবস্থিত, ঠিক আছে। কৌশল কোথায়? কৌশল হচ্ছে অযোধ্যা, কৌশল হচ্ছে অযোধ্যা। মালব কোথায়? মালব হচ্ছে পূর্ব বিহার, পূর্ব বিহার। অঙ্গ, অঙ্গ কোথায় অবস্থিত? অঙ্গ হচ্ছে মালব, অবন্তী, উজ্জয়িনী বিহার, মালব, অবন্তী, উজ্জয়িনিয়া বিহার। এরপরে কোশ্চেন চলে যাব 15। 13 আছে এখানে, 12 দেখি, 12তে হচ্ছে ম্যাথ, তাহলে কোশ্চেন নম্বর 13। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা, এই 11 নম্বর কোশ্চেনটা আরেকটু বলে দিই, দেখো। অসমক, অসমক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। এর রাজধানী হচ্ছে প্রধান বা গোবর্ধন প্রতিষ্ঠান পৈঠান। বর্তমান কিন্তু এইটা হচ্ছে অসমকটা তেলেঙ্গানায় অবস্থিত, বর্তমানে এটা তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একটা অংশ। ব্রহ্মদত্ত ছিলেন এখানকার শাসক। নর্মদা ও গোদাবরী নদীর মাঝে দক্ষিণ ভারতের একমাত্র জনপদ হচ্ছে অসমক, ঠিক আছে। কৌশল, কৌশল হচ্ছে কি দুটি রাজধানী, একটা হচ্ছে শ্রাবস্তি আর হচ্ছে কুশাবতী। শ্রাবস্তি আর কুশাবতী উত্তরপ্রদেশের লখনৌ, গোন্ডা, ফৈজাবাদ, বেহারাইচ অঞ্চল। প্রসেনজিৎ ছিলেন এখানকার অধিপতি, তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। প্রসেনজিৎ যে প্রথম যে রাজা বিম্বিসার, ঐতিহাসিক রাজা, সে বিম্বিসারের ছেলে ছিল, কিন্তু না, বিম্বিসারের ছেলে না, ভুল বললাম, কারণ বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু। এটা যাই হোক, প্রসেনজিৎ ছিলেন এখানকার অধিপতি, হ্যাঁ, তিনি কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক। অঙ্গ, অঙ্গ হচ্ছে বিহারের একটা অংশ, রাজধানী হচ্ছে চম্পা, পুরাণে এই স্থানকে মালিনী বলা হতো। বর্তমানে বিহারের ভাগলপুর ও মুঙ্গের নিয়ে গঠিত ছিল। মহাভারতে অঙ্গরাজ্যের নাম পাওয়া যায়। কর্ণ বাসুসেন ছিলেন অঙ্গরাজ্যের অধিপতি, অন্য শাসন ছিলেন ব্রহ্মদত্ত। চম্পা নদীর অঙ্গরাজকে মগধ থেকে পৃথক করে, ঠিক আছে। তাহলে এই অঙ্গকে, এই অঙ্গ যে আমরা কিন্তু পুরাণে পড়েছি যে মহাভারতে কিন্তু কর্ণ এর রাজধানী ছিল অঙ্গ, অঙ্গরাজের অধিপতি কিন্তু তাকে বলা হতো। ওকে, দেখো এইভাবে কিন্তু ডিটেলস কোশ্চেন গুলো আমরা ডিসকাশন করবো, তোমরা দেখো অনেক কিছু জেনে যাবে। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
কানহা ন্যাশ হচ্ছে এটা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, কানহা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এই ন্যাশনাল পার্কে ভারতের সর্ববৃহৎ বাঘ সংরক্ষণ কেন্দ্র হচ্ছে এই কানহা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু মাথায় রাখবে। ভারতের সর্ববৃহৎ ভারতের সর্ববৃহৎ যে টাইগার রিজার্ভ সেটা হচ্ছে কিন্তু কানহা। কর্ণাটক কি? কর্ণাটকে যে বন্দিপুর জাতীয় উদ্যান আছে, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, বন্দিপুর জাতীয় উদ্যান। রাজস্থানের ডেজার্ট জাতীয় উদ্যান, ডেজার্ট জাতীয় উদ্যান হচ্ছে রাজস্থান। ছত্তিশগড়ে কি আছে? ছত্তিশগড়ে কাঙ্গের ঘাটি এবং ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। কাঙ্গের ঘাটি আর হচ্ছে ইন্দ্রাবতী, কাঙ্গের ঘাটি আর হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান হচ্ছে তোমার ছত্তিশগড়। আবার রিপিট করে দিই, মধ্যপ্রদেশ হচ্ছে তোমার কানহা ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ, এটা ভারতের সর্ববৃহৎ টাইগার রিজার্ভ হচ্ছে কানহা। কর্ণাটক হচ্ছে বন্দিপুর। ছত্তিশগড় হচ্ছে ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি, মরুভূমি মানে রাস্তা। ছত্তিশগড় হচ্ছে কাঙ্গের ঘাটি আর হচ্ছে ইন্দ্রাবতী। এবার কোশ্চেন নাম্বার 15, ইমানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ফ্রান্সের রাষ্ট্রপ্রধান হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের মধ্যে সবচাইতে কম বয়সী রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রোর, বয়স ছিল 39 বছর, ঠিক আছে। জার্মানির রাষ্ট্রপ্রধানের নাম কি? জার্মানির রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে তোমার চ্যান্সেলর যেটি, সেটা হচ্ছে ফ্রেডারিস মার্কস, এটাই কিন্তু আসে চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী, ঠিক আছে। ইনি কে আসে? ফ্রেডারিস মার্কস, ঠিক আছে। ফ্রেডারিস মার্কস ছিলেন ইনি এখানকার। এবার যে গ্রেট ব্রিটেনে কি আছে? কেইর স্টারমার, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। স্টারমার হচ্ছে তোমার কোথাকার? গ্রেট ব্রিটেন। স্টারমার মনে রাখবে। ইতালি হচ্ছে জর্জিয়া মেলোনি, এগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু সব কারেন্ট টপিক তুলে কিন্তু দিয়েছি, ঠিক আছে। সবগুলো গুগল থেকে সার্চ করে কিন্তু এই অ্যান্সার গুলো করেছি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এইটা আগের বার এসছে, এবার এই তিনটের মধ্যে যেগুলো একটা আসতে পারে, কি আসবে বলা যাচ্ছে না, অতএব সবগুলো তোমাদের জেনে রাখতে হবে। 15, 16 ম্যাথ আছে। কোশ্চেন নাম্বার 17 দেখো, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? প্রোটিনকে পেপটোনে করে কে? প্রোটিন ভঙ্গ উৎসেচক পেপসিন করবে, এটাই তো করবে, তাই না। প্রোটিনকে পেপটিনে করবো, পেপসিন হচ্ছে প্রোটিনকে পেপটোনে করে, ঠিক আছে। ট্রিপসিন কি কাজ করে? ট্রিপসিন পেপটাইডে পরিণত করে, এটা হচ্ছে পেপটাইডে পরিণত করে, পেপটাইড। ইরিসপিন কি করে? ইরিসপিন হচ্ছে পেপটাইড হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই প্রোটিন থেকে পেপটন থেকে পেপটাইড থেকে হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, আর যেটা দুগ্ধ প্রোটিন থেকে কেসিনে পরিণত করে সেটা হচ্ছে রেনিন, ঠিক আছে। রেনিন কি করে? রেনিন হচ্ছে দুগ্ধ প্রোটিন থেকে কেসিনে পরিণত করে, ঠিক আছে। পেপসিন হচ্ছে প্রোটিনকে পেপটনে পরিণত করে। পেপটোন হচ্ছে কি করে? ট্রিপসিন হচ্ছে কি? পেপটনকে পেপটাইডে পরিণত করে। আর এই ইসিপিন কি করে? পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড পরিণত করে, আর রেনিন কি করে? দুধকে কেসিনে পরিণত করে, ওকে। রেনিন কিন্তু একটা কাজ করে, রেনিন একটা কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই রেনিন কিন্তু একটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দেহের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা ঠিক রাখে। এটা কিন্তু মনে রাখবে, সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা ঠিক রাখে, আর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি? এটা হচ্ছে রেনিন।
এরপরে কোশ্চেন দেখো তোমার 19 নম্বর কোশ্চেন কি বলছে, 1967 সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? আমি পুরো লিস্টটা বলে দিচ্ছি, উত্তর তোমরাই করতে পারবে। ফার্স্ট ফার্স্ট ছিল কে? ফার্স্ট হচ্ছে 1947 থেকে 1950 পর্যন্ত ছিল হচ্ছে তোমার সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিল 1947 থেকে 1950। চৌধুরী চরণ সিং ছিল তোমার 1979 থেকে হচ্ছে 1980। ঠিক আছে। জগজীবন রাম ছিল 77 থেকে 79, এটাও 1977 থেকে 79 হচ্ছে জগজীবন রাম। আর সেকেন্ড হচ্ছে তোমার মোরারজি, এটাতে 1967 থেকে 1969, এই উত্তর তো পেয়ে গেছে। ঠিক আছে। প্রথম ছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল এত সালে, তার মানে সালটা ছিল 47 থেকে 50, তাহলে এটা হবে না। দ্বিতীয় ছিল 67 থেকে 69 মধ্যে ছিল মোরারজি দেশাই, এটা ছিল সেকেন্ড উপপ্রধানমন্ত্রী। ওকে। থার্ড নাম্বার ছিল চৌধুরী চরণ সিং, থার্ড ছিল। আর জগজীবন রাম ছিল, আচ্ছা ভুল বললাম, এই জগজীবন রাম হচ্ছে 77 79, এটা থার্ড। চৌধুরী চরণ সিং ছিল ফোর্থ। ওকে। আর লেটেস্ট যেটা সপ্তম লেটেস্ট, ইনি কে ছিলেন? হচ্ছে লাল কৃষ্ণ আদবানি, LK আদবানি, এনি কিনো লেটেস্ট সপ্তম। হ্যাঁ, মনে রাখবে। কোশ্চেন নাম্বার এরপরে দেখো 21, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যালুমিনিয়াম। এটা তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না। দেখো বলছে তরল কঠিনে পরিণত হলে এর আয়তন কমেও যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। কিন্তু জল যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন এর আয়তন বেড়ে যায়। 11 সিসি জল 12 সিসি বরফে পরিণত হয়। এছাড়াও গ্যালিয়াম, সিলিকন আর জার্মেনিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ এবং প্লুটোনিয়াম কঠিনে পরিবর্তিত হলে আয়তন বেড়ে যায়। অপরদিকে কঠিন থেকে তরলে পরিণত হলে পদার্থের আয়তন কমে। কঠিন থেকে তরলে পরিবর্তন হলে পদার্থের আয়তন বাড়ে। আছে জল থেকে বরফ, তাহলে দেখবা 10% বাড়ে, 100 হলে 110 হয়, অঙ্ক আছে, এভাবে মনে রাখবে। আবার যদি জলে ফিরে আসতে হয় তাহলে কি করতে হবে? এটা 10% কমে যায়। ঠিক আছে, এইখান থেকে 10 কমাতে হবে। ঠিক আছে, তার মানে আয়তন কিন্তু জল থেকে বরফ, কঠিন লিকুইড থেকে কঠিনে গেলে কিন্তু আয়তন বাড়ে, এইভাবে মনে রাখতে পারো। কোশ্চেন নাম্বার 23, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? এটা যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, ক্রান্তীয় চিরহরিত। কোশ্চেন নাম্বার 24, সাধারণ চাপ ও তাপমাত্রার নিচের কোনটি অনিয়তাকার নয়? তার মানে কোনটা নিয়তাকার? মানে নিয়তাকার বুঝতে পারছো? কাঠ, চক, পিচ, লবণ। সঠিক অ্যান্সার কিন্তু তোমার এখানে যেটা নিয়েছে অপশন ডি, সাধারণ লবণ। কারণ অনিয়তাকার বা নিরাকার পদার্থের কোনো নির্দিষ্ট স্ফটিক বা জ্যামিতিক আকৃতি নেই। যেমন প্লাস্টিক, যারা অনিয়তাকার তাদের কিন্তু কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই। গাছের কোনো জ্যামিতিক আকৃতি আছে? নেই। ঠিক আছে, তার মানে অপশনটা আমি বলে দিচ্ছি, প্লাস্টিক, রবার, মোম, কাঁচ, চক, পিস, লবণ, জেল, আলকাতরা, কাঠ ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার অনিয়তাকার, কারণ এগুলোর কিন্তু কোনো জ্যামিতিক আকৃতি নেই। স্ফটিকাকার কঠিন পদার্থ কোয়ার্টাইটস, ক্যালসাইন, চিনি, মাইকা, অভ্র, হিরে, লবণ, সিলিকন, অক্সাইড নিয়তাকার পদার্থ। ঠিক আছে, হিরে, লবণ, সিলিকন, মনে রাখতে পারি হিরে বলে দিচ্ছি, লিখে নিবে। হিরে, লবণ, সিলিকন, অক্সাইড, ক্যালসাইট, চিনি, মাইকা, এগুলো হচ্ছে নিয়তাকার। ঠিক আছে, এগুলো তো মনে রাখবে। বেশ, এরপরে কোশ্চেন তুমি চলে যাবে 26।
26 নম্বর কোশ্চেন, কারণ 25 নম্বরে তোমার আছে, অঙ্ক আছে 26 কি বলছে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেস হয়ে কে প্রতিনিধিত্ব করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন হচ্ছে MK গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার একটু ডিসকাশন আলোচনা করে দেবো। জওহরলাল নেহরু, আগে একটু বলে দিই, দেখো লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, 1931 সালে হয়েছিল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন। ভারতীয় প্রতিনিধিবৃন্দ ও লর্ড আরউইনের মধ্যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রশ্ন আসতে পারে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? লর্ড আরউইনের সাথে ভারতের যে প্রতিনিধি ছিল তাদের সাথে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ভারতীয় প্রতিনিধিরা শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারতেন, এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, মানে ভারতীয়রা শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে। এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যারা অংশগ্রহণ করেছিল তারা হলেন মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, মোহাম্মদ ইকবাল, মদন মোহন মালব্য, ঘনশ্যাম দাস বিড়লা, স্যার মির্জা ইসমাইল, তেজ বাহাদুর শাফরু, বাবা সাহেব আম্বেদকর। এইখান থেকে একটা প্রশ্ন আসে যে তিনটে গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন? মনে রাখবে, তেজ বাহাদুর শাফরু, আর হচ্ছে B.R. আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকর। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। ঠিক আছে, বেশ হয়ে গেল এটা। এরপরে তুমি দেখবে এগুলো 28, 30 নাম্বার কোশ্চেন। দেখো এই অঙ্কগুলো কিন্তু সেপারেট ভিডিও আছে, ওখানে তোমরা দেখে নিতে পারবে অঙ্কগুলো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? দতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হতে ফাহিন। এইভাবে দেখো, ফাহিন আর হচ্ছে হিউয়েনসাং, এই দুটো যেহেতু মিলে যায়, হতে হিউয়েনসাং, হতে ফাহিন, হর্ষবর্ধন, এটা মনে রাখবে। তাহলে পড়ে থাকলো ফাহিন, তাহলে ফাহিন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় এসেছিল। ঠিক আছে, ফাহিন সম্পর্কে দু একটা কথা বলতেই হবে। ফাহিন হচ্ছে 399 থেকে 414 পর্যন্ত টাইম পিরিয়ড কিন্তু ছিল। আর অনেক বইতে কিন্তু দেখো 400 থেকে 411 পর্যন্ত ছিল। ওকে, এইটাও আছে। ইনি কিন্তু তাম্রলিপ্ত বন্দর হয়ে সিংহল ও জবনদ্বীপ হয়ে দেশে ফিরে গেছিলেন। এটা কিন্তু পরীক্ষা আসে, যেগুলো পরীক্ষা রিলেটেড সেইগুলো কিন্তু আমি ডিসকাশন করব। ওকে, ফাহিয়ান কে ছিলেন? ফাহিয়ান হচ্ছে চৈনিক বৌদ্ধ পরিব্রাজক। ফাহিয়ান এই সময় ভারতে আসেন। তিনি 10 বছরেরও বেশি সময়, অর্থাৎ 399 থেকে 414 অথবা 400 থেকে 411 সাল পর্যন্ত ভারতে ছিলেন। তার ভারত আগমনের দুটি উদ্দেশ্য ছিল। ভারতে এসেছিলেন দুটি উদ্দেশ্য, একটা হচ্ছে গৌতম বুদ্ধের যে পবিত্র জন্মভূমি ভারত দর্শন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কিত গ্রন্থ লেখা কিন্তু ওনার কাজ ছিলেন। হ্যাঁ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধ। হ্যাঁ, আর গৌতম বুদ্ধের জন্মস্থান ভারত। ঠিক আছে, ফাহিয়ানের যে ভারত ঘুরেছিলেন তার জন্য একটা বই লিখেছিলেন। তার বইয়ের নাম কি? ফো কো কিং। এটা খুব আসে, ফো কো কিং। ফো কো কিং কিন্তু এইটা পরীক্ষায় আসে, এটা কিন্তু ফাহিয়ানের লেখা বই। এই সময়কালকে কি বলে? ভারতের সুবর্ণ যুগ বলা হয়, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে টাইম পিরিয়ড, এই রাজত্বকাল কিন্তু ভারতীয়দের সুবর্ণ যুগ বলা হয়। এরপর হচ্ছে আলবেরুনি। আলবেরুনি কে ছিলেন? পারস্যের এক পর্যটক। পারস্যের পর্যটক ছিল আলবেরুনি। তিনি হচ্ছে সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন। ঠিক আছে, এর ডাকনাম হচ্ছে আবু রিহা।
এর ডাক নাম হচ্ছে আবু রিহান। তার লেখা বই হচ্ছে তারিক-ই-হিন্দ বা কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ বা তারিক-ই-হিন্দ লিখে নেবে। এতে তিনি ভারতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ঘটনাবলী লিপিবদ্ধ করেন। তিনি ভারতবর্ষে 1030 সাল পর্যন্ত ছিলেন, মানে 1030 সাল পর্যন্ত গিয়েছিলেন আল-বেরুনি। ঠিক আছে। এরপর হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতাকে ইনি কিন্তু মরক্কোর অধিবাসী, মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন। এটা মরক্কোর অধিবাসী, এটা কিন্তু পরীক্ষায় আসে। মরক্কোর অধিবাসী ছিলেন ইবন বতুতা। তিনি মোহাম্মদ বিন তুগলকের সাথে ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের সময় 1333 খ্রিস্টাব্দে আফ্রিকার মরক্কো এই পর্যটন ভারতে আসেন। তার ভারত যে বৃত্তান্ত তিনি লিখেছেন রেহালা। ইবন বতুতার যে বইয়ের নাম, এটা কিন্তু মনে রাখবে রেহালা। হালা, ঠিক আছে, মনে রাখবে রেহালা। এবার হচ্ছে হিউয়েন সাং। হিউয়েন সাং কি? হিউয়েন সাং হচ্ছে হিউয়েন সাং, এই বললাম হর্ষবর্ধন হিউয়েন সাং। ইনি হচ্ছে হর্ষবর্ধনের সময় শাসনকালে ভারতে এসেছিলেন। হিউয়েন সাং প্রথমে নালন্দার শিক্ষার্থী ও পরে আচার্য নিযুক্ত হয়েছেন। আর নালন্দাতে কিন্তু প্রথমে পড়াশোনা করতেন এবং পরে কিন্তু আচার্য হয়েছেন। হ্যাঁ, তার ভ্রমণ বৃত্তান্ত সংক্রান্ত গ্রন্থে সি ইউ কি উল্লেখযোগ্য, সি ইউ কিতে লেখা আছে, সি ইউ কিতে লেখা আছে। সেই সময়কার সারা সমাজ জীবনের এক উল্লেখযোগ্য দলিল। বইটিতে সপ্তম দশক শতকে ভারতের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনের ওপরে প্রখর আলোকপাত করেন। তিনি ভারতে দীর্ঘ 14 বছর ছিলেন। এটা প্রশ্ন আসে, হিউয়েন সাং ভারতে কত বছর ছিলেন? ইনি ছিলেন 14 বছর ছিলেন। ঠিক আছে। এরপরে কোশ্চেন চলে যাবে তোমার 32। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? অ্যালুমিনিয়ামের আকরিক নয়। দেখো, সঠিক অ্যান্সার হবে ডলোমাইট, অপশন সি, ডলোমাইট। ডলোমাইট কারা আকরিক? এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, ডলোমাইট হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের আকরিক। অ্যালুমিনিয়াম, ফেলসপার, গিজবাইট, এগুলো কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম আকরিক। অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় হয় অ্যালুমিনা, Al2O3। এরপরে দেখো, চলে যাব 32 পরে 34। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটিলা, এটিলা ছিল হুনদের একটা নেতা ছিলেন এটিলা। ঠিক আছে। হুনদের তোরমান বা এটিলা, মিহিরকুল ভারতীয় এটিলা পরবর্তীতে রাজপুত হন। ঠিক আছে, মিহিরকুলকে বলা হয় ভারতীয় এটিলা। মিহিরকুল, এ হুনদের একটা ভালো বিখ্যাত রাজা হচ্ছে মিহিরকুল, এটা কিন্তু মনে রাখবে। মিহিরকুলকে এটি একজন বিখ্যাত হুন রাজা। গ্রিক রাজার নাম বলো। মিলিন্দ বা মিনান্দার। মিলিন্দ বা মিনান্দার। একজন পল্লব রাজার নাম বলো। পল্লব রাজা হচ্ছে গন্ডকার্নিস। গন্ডকার্নিস, ঠিক আছে। শক রাজার নাম বলো রুদ্র দানব। রুদ্র দামন, ঠিক আছে, মনে রাখবে রুদ্র দামন হচ্ছে শক রাজা। পল্লব রাজা হচ্ছে গন্ডোয়ানিস, গ্রিক রাজা হচ্ছে মিলিন্দার, হুন হচ্ছে মিহিরকুল। বেশ, এরপরে চলে যাব আমরা 36 নাম্বার কোশ্চেন। 36 নম্বর কি বলছে? রায় লাডিলা বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক আছে কিন্তু ছত্তিশগড়, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। এরপর তুমি চলে যাব হচ্ছে 37 নম্বর কিন্তু মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? মরীচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা 9, 10 বইতে আছে। প্রতিফলনের উদাহরণ কি? প্রতিফলনের উদাহরণ হচ্ছে আলো কোনো বস্তুতে প্রতিফলিত হওয়ার ফলে বস্তু দৃশ্যমান হয়। অর্থাৎ
প্রতিফলন যদি না হতো তাহলে কিন্তু আমরা কোনো বস্তুকেই চোখে দেখতে পারতাম না। কারণ এই একটা বস্তু, হ্যাঁ, বস্তু থেকে এই সূর্য থেকে আলো এসে পড়ে, আলোর প্রতিফলন হয়ে আমাদের চোখে এসে পড়ে, যার জন্য কিন্তু আমরা বস্তুগুলো দেখতে পাই। তো প্রতিফলনের জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই, সূর্য হোক বা ক্যান্ডেল, যাই হোক, আলো হলি এলো আর কি। বর্ণালী, বর্ণালী কি? আলোর বর্ণের প্রিজমে প্রতিফলিত হওয়ার পর 7 রঙে ভেঙে যাওয়াকেই বর্ণালী বলে। ধরো এই একটা প্রিজম, এই প্রিজমে কোনো একটা লাইট যদি পড়ে, এটা কিন্তু বিভিন্ন কালারে ভেঙে যায়, এইটাকে 7টা কালার ভেঙে যায়, 7, হ্যাঁ, এইটাকে বলা হয় বর্ণালী। ওকে, এবার হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ কি? যেমন নক্ষত্রের ঝিকিমিকি, রামধনুর সৃষ্টি, সূর্য উদয় হওয়ার পূর্বে ও অস্তে যাওয়ার পরেও যে আলোর দৃশ্যমানতা, প্রতিসরণ। এই প্রতিসরণের জন্যই কিন্তু এই বস্তুগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, সূর্য যদি ডুবেও যায়, ডুবে যাওয়ার পরে দেখবে যে আলোটা ডুবে যাবে, সূর্য চলে যাবে, আলোটা সাময়িক কিছু থাকে, সেগুলো যে ধূলিকণা ইত্যাদি থাকে সেগুলোর উপরে পড়ে বলে চিকমিক করে, হ্যাঁ, সেটাই কিন্তু আমরা প্রতিসরণ দেখতে পাই। ঠিক আছে, তাই প্রশ্ন আসতে পারে নক্ষত্রের ঝিকিমিকি, রামধনু সৃষ্টি, সূর্য উদয় হওয়ার পূর্বে ও অস্ত্র যাওয়ার পরে যে আলোর দৃশ্যমানতা, সেটাই হচ্ছে তোমার প্রতিসরণ। এবারে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 39। 39 নাম্বার কি বলছে? সর্দার সরোবর বাঁধ বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা হচ্ছে নর্মদা নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, এই নর্মদা কোথায়? এটা হচ্ছে গুজরাট। এটা কিন্তু প্রশ্ন আসে, নর্মদা নদী কোথায় অবস্থিত? গুজরাট। ঠিক আছে, গুজরাটে অবস্থিত। এই বাঁধ জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন, জলসেচ আর হচ্ছে জলবিদ্যুৎ, কারেন্ট, ঠিক আছে, এই দুটোর জন্য ব্যবহার হয়। এবার হচ্ছে গঙ্গা। গঙ্গা কোথায়? এটা হচ্ছে ফরাক্কাবাদ। ফরাক্কাবাদ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, গোদাবরী। গোদাবরী হচ্ছে জয়া কাওয়াদি বাঁধ, মহারাষ্ট্র। জয়া কাওয়াদি বাঁধ, জয়া কাওয়াদি বাঁধ, এটা কোথায় অবস্থিত? গোদাবরী, এটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, এবার হচ্ছে বিয়াস। বিয়াস হচ্ছে কোথায়? বিয়াস হচ্ছে পংবাদ, এটা হিমাচল প্রদেশ। ঠিক আছে, এটা হচ্ছে পংবাদ, কোথায়? হিমাচল প্রদেশ। আর এইখানে আরেকটা বলি, এই নর্মদা নদীর উপরে যে বাঁধগুলো আছে, ইন্দিরা সাগর ও ওমকারেশ্বর বাঁধ। ঠিক আছে, এটা মনে রাখবে, ইন্দিরা সাগর। ঠিক আছে, আর হচ্ছে ওমকারেশ্বর বাঁধ হচ্ছে কোথায়? তোমার হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 43। শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষরিত করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন এ, পুরন্দরের সন্ধি। এটা একটু বলে দিই, পুরন্দরের সন্ধি হচ্ছে ঔরঙ্গজেব মুঘলদের অধীনে থাকা রাজপুত সেনাপতি জয় সিংহকে শিবাজির বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালে শিবাজি জয় সিংহের সাথে 1665 সালে এক সন্ধি করেন। এটি ছিল তোমার পুরন্দরের সন্ধি। এই সন্ধির ফলে শিবাজি মুঘলদের 23টি দুর্গ প্রদান করতে সম্মত হয়। শিবাজি কিন্তু 23টি দুর্গ কিন্তু দিয়ে দিয়েছিলেন এবং মুঘলদের ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ সোনার হুন মুদ্রা প্রদান করেন। একই সঙ্গে মোগলদের অধীনে শাসন কার্য করতে সম্মত হন। এজন্য তিনি তার পুত্র শাম্বজিকে 5000 অশ্বারোহী সোনা দিয়ে মুঘল সাম্রাজ্যের বিস্তারে সোনা দিয়ে, মানে এর জন্য কি করে যে এর যে ছেলে শিবাজির যে পুত্র সম্ভাজিকে 5000 অশ্বারোহী সেনা দিয়ে দাক্ষিণে তো মুঘল সাম্রাজ্য বিস্তারে সহায়তা করে। ঠিক আছে, মানে সম্ভাজি হচ্ছে মুঘলদের সহায়তা করেছিল। ওকে, এর পরে হচ্ছে পুনা সন্ধি। পুনা সন্ধি কত সালে হয়? পুনা সন্ধি হচ্ছে তোমার 1817 সালে। আর একটা বলি, এই পুরন্দরের সন্ধি কিন্তু আরেকটা হয়েছিল 1776 সালে। এটা হচ্ছে পেশোয়া আর হচ্ছে ইংরেজ, হ্যাঁ, পেশোয়া প্লাস ইংরেজের মধ্যে কিন্তু একটা হয়েছিল পুরন্দরের সন্ধি। আর পুনের সন্ধি হচ্ছে 1817 সালে, পেশোয়া বাজিরাও আর হচ্ছে লর্ড হেস্টিংস।
লর্ড হেস্টিংস বলতে পারো, পেশোয়াবাদীরাও। এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে হচ্ছে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে কোম্পানি, সুজাউদ্দৌলা প্লাস কোম্পানি, ঠিক আছে। গোয়ালিয়রের সন্ধি কাদের মধ্যে ছিল? এটা সিন্ধিয়া আর হচ্ছে ইংরেজ, সিন্ধিয়া প্লাস ইংরেজ, সিন্ধিয়া আর ইংরেজদের মধ্যে কিন্তু তোমার গোয়ালিয়রের সন্ধি হয়েছিল। এরপরে তুমি চলে যাবে, আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 45। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সঠিক অ্যান্সার হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস কি? ম্যান্ডামাসের বাংলা অর্থ আমরা আদেশ করি। ঊর্ধ্বতন আদালত এই আদেশের মাধ্যমে সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ অধতন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আইনসঙ্গত ও জনস্বার্থ সম্পর্কিত কর্তব্য পালনের জন্য নির্দেশ প্রদান করে। ওকে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যান্ডামাস আইনের মাধ্যমে কিন্তু নিম্ন আদালত বা প্রতিষ্ঠানকে কিন্তু দায়িত্ব দিতে পারে। বেশ, কোশ্চেন নাম্বার 46। হার্টস কিসের একক? হার্টস হচ্ছে তোমার কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। শক্তির একক হচ্ছে জুল, জুল বা ক্যালোরি। ঘনত্বের একক কি? ঘনত্বের একক হচ্ছে মোল পার ঘনমিটার, মোল পার ঘনমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার। ওকে, এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 48। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? 2টি। দেখো, মানব দেহে মোট হচ্ছে 23 জোড়া বা 46টি কিন্তু ক্রোমোজোম থাকে এবং 22 এর মধ্যে দেখো টোটাল হচ্ছে 46টি থাকে। হ্যাঁ, 46টির মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি থাকে তোমার অটোজোম আর 2টো থাকে তোমার সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, মহিলাদের এক্স ক্রোমোজোম এবং পুরুষদের একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম অনুযায়ী সন্তান পুত্র বা কন্যা হবে এটা দেখতে হবে। ঠিক আছে, এদের হচ্ছে এক্স, এদের হচ্ছে একটি এক্স আর হচ্ছে একটা ওয়াই থাকে। মেয়েদের শুধু এক্স থাকে, ছেলেদের এক্স এবং ওয়াই দুটো। ঠিক আছে, এই দুটো কম বেশি করে ছেলে অথবা মেয়ে হয়। ঠিক আছে, মানে পুত্র বা কন্যা হবে এটা বোঝা যায়। ঠিক আছে, এরপরে যাই হোক, এরপরে কোশ্চেন চলে আসবে হচ্ছে 50 নাম্বার। বলছে ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্ক ছিল? ইলবার্ট বিল হচ্ছে বিচার ব্যবস্থা। এটা কিন্তু খুব ভালো একজন ভাইসরয় ছিলেন। ভারতীয় ইউরোপীয়দের সমান ও অভিন্ন বিচার ব্যবস্থা করা হয় 1883 সালে। কে করেছিলেন? এটা চালিয়ে করা যে লর্ড রিপন। লর্ড রিপন কিন্তু এই বিচার ব্যবস্থা চালু করেছেন 1883 সালে। এরপরে চলে যাও আমরা কোশ্চেন নাম্বার 52। নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? সঠিক অ্যান্সার হচ্ছে ফজজিন। পচা মাছের গন্ধ হচ্ছে ফজজিন। ঠিক আছে, এটা অ্যাসিটিলিনের গ্যাসের এটা কিন্তু এটা হচ্ছে রসুনের মতো গন্ধ। অ্যাসিটিলিন হচ্ছে রসুনের মতো গন্ধ। ক্লোরিনটা কিন্তু এটা তীব্র ঝাঁঝালো, তীব্র ঝাঁঝালো গন্ধকার। এটা হচ্ছে ওজন। ক্লোরিনের কিন্তু ক্লোরিনের কিন্তু তীব্র ঝাঁঝালো। ওজনের তো ওজনটা কোনো ঝাঁঝালো, এটাও ওরকম টাইপের একটা গন্ধ, এটা বিরক্তিকর গন্ধ। মানে ক্লোরিন হচ্ছে ঝাঁঝালো গন্ধ, এই ওজনটা একটা বিরক্তিকর গন্ধ। ঠিক আছে, অ্যাসিটিলিন হচ্ছে রসুন, ক্লোরিন হচ্ছে ওজন হচ্ছে বিরক্তিকর একটা গন্ধ, ক্লোরিন হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ, ফসফিন হচ্ছে পচা মাছের মতো, আর পচা ডিম হচ্ছে H2S সালফার, হাইড্রোজেন সালফার হচ্ছে পচা ডিমের মতো গন্ধ। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 54। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিলেন? ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিলেন 1942 সালে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, দেখো 29শে মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এই সময় কে ছিলেন? প্রধানমন্ত্রী চার্চিল ছিলেন। ক্রিপস মিশনকে ভারতে প্রেরণ এবং স্ট্যাফোর্ড ক্রিপসের প্রস্তাব লর্ড
লিথগো এর আহ্বান করেন। এই প্রস্তাবে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়রা জাপানের বিরুদ্ধে ব্রিটিশদের যেন সহায়তা করে। পরিবর্তে যুদ্ধে জিতলে ভারতকে স্বায়ত্তশাসন প্রদান করার কথা বলা হয়। গান্ধীজির নেতৃত্বে অবিলম্বে স্বায়ত্তশাসনের দাবি জানানো হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্রিটিশদের সমর্থন ও পরে স্বায়ত্তশাসনের দাবিকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলেছিলেন। এটা কিন্তু খুব আসে, পোস্ট ডেটেড চেক। এই পোস্ট ডেটেড চেক কে বলেছেন? এম কে গান্ধী। এম কে গান্ধী বলেছেন পোস্ট ডেটেড চেক, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এটা যে ক্রিপস মিশনের পরিপ্রেক্ষিতে বলেছিল যে জাপানকে যদি ভারত সাহায্য করে তাহলে ভারতকে স্বায়ত্তশাসন দেবে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু গান্ধীজি এই কথাটা বলেছিলেন, ঠিক আছে? এরপরে কোশ্চেন হচ্ছে 55 এই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট হচ্ছে 15 জন সদস্য থাকে। এর মধ্যে 5 জন হচ্ছে স্থায়ী আর 10 জন হচ্ছে কি অস্থায়ী। এগুলো চেঞ্জ হয় কদিন পর, ঠিক আছে? স্থায়ী দেশগুলো যেমন যে 5 জন স্থায়ী আছে সেটা হচ্ছে রাশিয়া, চীন, আমেরিকা, গ্রেট ব্রিটেন আর হচ্ছে ফ্রান্স। রাশিয়া, চীন, আমেরিকা, তিনটা তো থাকবেই, মনে রাখবে। ব্রিটেন আর ফ্রান্স, ফ্রান্স ভালো শক্তিশালী, আর ব্রিটেন। কোশ্চেন নাম্বার 57, ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে হলে, ঠিক আছে? সঠিক অ্যান্সার অপশন এ, পিঁপড়ে হলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? এটা হচ্ছে আঙ্গুর আর হচ্ছে কি তেঁতুল। টার্টারিক অ্যাসিড থাকে যে আঙ্গুর আর তেঁতুল। হাইড্রোব্রোমিক অ্যাসিড মানে HBr, হাইড্রোব্রোমিক অ্যাসিড কোথায় থাকে? এটা সেরকম কোথাও থাকে না। মিউরেটিক অ্যাসিড এইটা কিন্তু থাকে HCl, এটা হচ্ছে পাক রসে থাকে। হ্যাঁ, মিউরেটিক অ্যাসিড এটা কোথা থেকে? পাক রস। তাহলে ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে হলে, মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে হচ্ছে পাক রস, আর মিউরেটিক অ্যাসিড বা HCl থাকে হচ্ছে পাক রসে। টার্টারিক অ্যাসিড থাকে আঙ্গুর আর হচ্ছে তেঁতুলে। গরম যে কথা জড়িয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। কোশ্চেন নাম্বার 59 চলে যাও। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো, জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে পুনেতে স্থাপিত করেন হচ্ছে সত্যশোধক সমাজ। কাজ কি ছিল এর? নিম্নবর্ণের অশিক্ষিত মানুষদের নিয়ে এই সমাজ গঠিত হয়। সকল ধরনের সরকারি বিভাগে এই তথাকথিত নিচু শ্রেণীর অর্থাৎ অস্পৃশ্য মানুষদের প্রতিনিধিদের রাখতে হবে। এই ছিল যে এই সংগঠনের উদ্দেশ্য, ঠিক আছে? ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার খর্ব করা এবং সকল মানুষের সমানাধিকার দেওয়াও এই সমাজের লক্ষ্য ছিল। বেদ পুরাণকে তারা অস্বীকার করেন, ঠিক আছে? এরা হচ্ছে যে বেদ, কারণ বেদ আর হচ্ছে পুরাণ, এটাকে কিন্তু তারা অস্বীকার করেন, ঠিক আছে? এবার গোপাল কৃষ্ণ গোখলে কি কাজ করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে 1905 সালে বোম্বেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। দাদাভাই নওরোজি কি করেছিলেন? 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করেছিলেন কোথায়? লন্ডনে। সরি। লালা হরদয়াল কি করেছিলেন? লালা হরদয়াল হচ্ছে আমেরিকাতে 1913 সালে সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন হচ্ছে লালা হরদয়াল। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 61। নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? সঠিক আনসার হচ্ছে করমণ্ডল উপকূল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভারতের পূর্ব উপকূলের দক্ষিণতম অংশ যা তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে?
করমণ্ডল না দিয়ে অনেক সময় দিতে পারে রাজ্যের নাম দিতে পারে, যে এর মধ্যে কোন রাজ্যের হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। সঠিক আছে করমণ্ডল তামিলনাড়ুতে। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 66 চলে যাব। হ্যাঁ, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? সঠিক অ্যান্সার হচ্ছে তৃতীয়, কারণ এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম, ফলে বেশি বল প্রয়োগ করে কম ভারত তোলা যাবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, নৌকা কিন্তু তৃতীয় শ্রেণীর লেবার, নৌকাতে সেই লাভ দিলে ব্যাকে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে আমরা চলে যাব 68। মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক অ্যান্সার হচ্ছে লঘু মস্তিষ্ক, অপশন বি ইজ রাইট অ্যান্সার। লঘু মস্তিষ্ক বা সেরেবেলাম মস্তিষ্কের পেছনের অংশ শরীরের ভারসাম্য এবং আকৃতি নিয়ন্ত্রণ করে। কর্ণ নাম শুনেছেন, সেটাও কিন্তু তোমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। থ্যালামাসের কাজ কি? থ্যালামাস হচ্ছে চাপ, তাপ, স্পর্শ, ব্যথা এইগুলো নিয়ন্ত্রণ করে। কি? চাপ, তাপ, স্পর্শ, ব্যথা এগুলো হচ্ছে থ্যালামাস। আর হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হচ্ছে তোমার হাসি কান্না এগুলো হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এবারে যে সুষুম্না শীর্ষক কি কাজ? এটা হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এগুলো হচ্ছে সুষুম্না শীর্ষক করে। মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে দর্শন আর হচ্ছে শ্রবণ, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। চোখ দিয়ে তো দর্শন, শ্রবণ এগুলো হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাব 70 নম্বর কোশ্চেন। কত সালে হলদিঘাটে যুদ্ধ হয়? হলদিঘাটে যুদ্ধ হয় 1576 সালে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কে কে করেছিল? এটা রানা প্রতাপ আর হচ্ছে আকবর। রানা প্রতাপ আর হচ্ছে আকবর। ঠিক আছে, এবং যুদ্ধে কিন্তু আকবর জয়ী হয়, এটা কিন্তু মাথায় রাখবে, আকবর কিন্তু জয়ী হয়। ঠিক আছে, এরপরে চলে যাব 72 নম্বর কোশ্চেন। মানব দেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি গ্লুকানন। ইস্ট্রোজেন কোথায় থাকে? ঠিক আছে, এটা গ্লুকান। আর একটা দুটো কথা বলে দিই। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ থেকে গ্লুকানন নিঃসৃত হয়। এর কাজ রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তা বাড়াতে সাহায্য করে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন হচ্ছে তোমার বিটা কোষ থেকে। ঠিক আছে, ইনসুলিন কোষে গ্লুকোজ গ্রহণে সহায়তা করে। রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তা কমিয়ে স্বাভাবিক করা ইনসুলিনের কাজ। কম ক্ষরণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস মেলিটাস হয়। এই ইনসুলিনের জন্য কিন্তু ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। ঠিক আছে, এইবার ইস্ট্রোজেন এটা কোথায় থাকে? এটা হচ্ছে ডিম্বাশয়। ইনসুলিন কোথায়? এটা বললাম অগ্নাশয় আলফা কোষ। বিটা কোষে থাকে হচ্ছে আলফা কোষে থাকে হচ্ছে গ্লুকানন। ঠিক আছে, আলফা কোষ গ্লুকানন, ইনসুলিন হচ্ছে বিটা কোষ। ঠিক আছে, বিটা কোষ হচ্ছে ইনসুলিন, আর আলফা বিটা গামা। গামা কোষ হচ্ছে সোমাটোস্টেটিন বলে, খুব সম্ভবত এটা সোমাটোস্টেটিন বলবে, যেটা গামার জন্য হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে পোজে স্টেশন। এটা কোথা থেকে? এটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে পোজে স্টেশন আর হচ্ছে ইস্ট্রোজেন, এই দুটো কিন্তু খরিত হয়। ঠিক আছে,
এরপরে চলে যাও আমরা 74 নম্বর কোশ্চেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? আজকে কিন্তু বলেছি গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 1905 সালে বোম্বেতে স্থাপন করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন ধর্মের ও জাতির মানুষকে সংঘবদ্ধ করে জনহিতকর কাজে আত্মনিবেদন করতে জানানো হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটা বললাম না, দাদাভাই নওরোজি একজন অর্থনীতিবিদ ছিলেন, রাজা রামমোহন সমাজ সংস্কারক ছিলেন, আর বাল গঙ্গাধর তিলক স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এরপর কোশ্চেন নাম্বার 75, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? দেখো এই কোশ্চেনটা আমি এক একটা জায়গায় এক এক রকম দেখেছি। তো একটা জায়গায় দেখলাম চেন্নাই বলছে 1986 সালে চেন্নাই শহরে প্রথমে বসে লোক আদালত। কিন্তু ভারতের প্রথম লোক আদালত বসে হচ্ছে গুজরাটের জুনাগড় জেলায় উনহাতে। ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? প্রথম বসেছিল গুজরাট, কিন্তু মনে হয় এই যে অ্যান্সারটা এটা নিতে পারে, কিন্তু প্রথম কিন্তু বসেছিল গুজরাট কিন্তু এর মধ্যে নেই। ঠিক আছে, গুজরাট কিন্তু অপশন নেই, কিন্তু এরপরে এই জন্য চেন্নাইটাকে অ্যান্সার করা হয়েছে। ঠিক আছে, কারণ গুজরাটে ছিল 1982 সালে বসেছিল গুজরাটে জুনাগড় জেলায়। ঠিক আছে, গুজরাটের জুনাগড় জেলায় বসেছিল 1982 সালে, আর চেন্নাই বসেছিল 1986 সালে। যেহেতু গুজরাট নেই তাই চেন্নাইটাকে আনসার নেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 76 চলে যাবো। বেমানান শব্দটি কোনটা? দেখো আমাদের আর জি বি প্রাথমিক কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু। রেড লাল, যেটা লাল, নীল, সবুজ, এই তিনটে বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। কমলা কিন্তু এর মধ্যে পড়ছে না, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, কারণ এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার, বাকিগুলো কিন্তু প্রাইমারি কালার না। দেখো সবুজ লাল নীল, সবুজ নীল লাল সবগুলো কিন্তু এর মধ্যে আছে, কিন্তু কমলাটা নেই। ওকে, কোশ্চেন নাম্বার 78, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন? সঠিক অ্যান্সার হচ্ছে নিলস বোর। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের এই বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন কে? নিলস বোর। 1919 খ্রিস্টাব্দে আবার নিউজিল্যান্ডের আর্নেস্ট রাদারফোর্ড বলেন যে পরমাণুর নিউক্লিয়াসে ক্ষুদ্রতম ধনাত্মক কণা রয়েছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। তিনি বলেন যে পরমাণুর গঠন সৌরজগতের গঠনের অনুরূপ। সৌরজগতের যে গঠন তার অনুরূপ হচ্ছে তোমার পরমাণুর গঠন। ঠিক আছে, বেশ। এরপরে কোশ্চেন চলে যাব আমরা 81। নিচে চারটির তিনটি কোন কারণে সদৃশ, অর্থাৎ চারটির মধ্যে আলাদা কোনটা? অব্র, লোহা, ক্লোরিন, দস্তা। দেখো ক্লোরিন হচ্ছে একটা গ্যাস, এই বাকিগুলো কিন্তু একটা সলিড, আর এটা কিন্তু একটা গ্যাস। ঠিক আছে, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বশ্রেষ্ঠ? কফি চাষের জন্য ল্যাটেরাইট মৃত্তিকা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো কৃষ্ণ মৃত্তিকা কিসের জন্য? এটা হচ্ছে তুলো, এটা তো সবাই জানে। তুলো চাষের জন্য বিখ্যাত হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ও ল্যাটেরাইট সম্পর্কে একটু বলে দিই। ল্যাটেরাইট হচ্ছে লোহা আর হচ্ছে অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকা এবং চুন ও নাইট্রোজেনের পরিমাণ কম থাকা এই মাটি চা ও কফি উৎপাদনের শ্রেষ্ঠ। ঠিক আছে, চা এবং কফি উৎপাদনের শ্রেষ্ঠ হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে তুলা চাষের জন্য। লাল মৃত্তিকা হচ্ছে, এটা হচ্ছে তোমার রাগি মিলেটের জন্য তোমার লাল মৃত্তিকা। আর পলি মৃত্তিকা হচ্ছে কি ধান, গম, চাষ সবকিছু এখানে ভালো হয়। ধান, গম, পাট, আখ ইত্যাদি হচ্ছে তোমার পলি চাষের খুব ভালো হয়। কোশ্চেন নাম্বার 83 কি বলছে দেখো। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি পর্যটন স্থানটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
দারিংবাড়ি পর্যটন স্থান হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। বেশ, কোশ্চেন নাম্বার 85 এইখানে আছে। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতল, পিতল আমরা মনে রাখবো পিতাজি, পিতাজি। পদে কি পিতল, তাতে হচ্ছে তামা, প্লাস জিতে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক মানে হচ্ছে দস্তা, তাহলে তামা আর দস্তা যেটা হবে সেটাই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে অপশন হচ্ছে তোমার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার তামা নিকেল দস্তা এটা হচ্ছে জার্মান সিলভার, এটা হচ্ছে জার্মান সিলভার। নিকেল আর দস্তা এটা হচ্ছে তোমার মনেল। তামা আর নিকেল এটা হচ্ছে মুদ্রা ধাতু, তামা নিকেল হচ্ছে মুদ্রা ধাতু। ঠিক আছে, বেশ, এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 88। নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয় কার্যের উদাহরণ? নালী ক্ষয়, নালী হচ্ছে জল প্রবাহের উদাহরণ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। তারপরে চলে যাব 89। মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? এটা হচ্ছে সিদ্ধান্ত, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, সিদ্ধান্ত। বেশ, এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 90। 90তেও আছে, চলে যাব, 90 হবে না, পড়ে দিয়েছি, আর একটা ভিডিও আছে। 92 চলে যাব, কোশ্চেন নাম্বার 92। রামচরিত কার লেখা? রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 1150 থেকে 60 সালে সংস্কৃত ভাষায় হচ্ছে লেখা একটা গ্রন্থ হচ্ছে রামচরিত। বাংলায় পাল বংশ শাসক রামপাল এর কীর্তি কাহিনী লিখিত আছে। মানে এই যে রামচরিত মানুষ হচ্ছে বাংলার যে রাজা রামপাল, এর কথা কিন্তু লেখা আছে। রাজনৈতিক ও সামাজিক ধারণার প্রচার করেন। বারেন্দ্র ভূমি ও সমকালীন কৈবর্ত বিদ্রোহের বিবরণ জানা যায়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কৈবর্ত বিদ্রোহ এটা কোন গ্রন্থ থেকে জানা যায়? এটা হচ্ছে তোমার রামচরিত থেকে জানা যায়। আর কৈবর্ত নেতা কে ছিলেন? দীপক, এটাও কিন্তু খুব আসে, দীপক, দীপক ছিলেন নেতা। তুলসীদাস রচনা করেন কি? এটা হচ্ছে রামচরিত মানস, রামচরিত মানস হচ্ছে কে তরে? এটা হচ্ছে তুলসীদাস। বাণভট্ট রচনা করেন কি? কাদম্বরী, এটা লিখে নিতে পারো, কাদম্বরী। আর বিলহন রচনা করেন বিক্রমাদেব চরিত, বিলহন হচ্ছে বিক্রমাদেব চরিত, এখানে বলে দিলাম বিক্রমাঙ্কদেব চরিত। এরপর চলে যাব হচ্ছে 93 নম্বর কোশ্চেন। উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোন সংশ্লেষিত হয়? উদ্ভিদের পরিপক্ক বীজে হচ্ছে তোমার জিব্বরেলিন সংরক্ষিত হয়। ঠিক আছে, পরিপক্ক বীজ হচ্ছে জিব্বরেলিন, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটা মনে রাখবে, পরিপক্ক বীজ, বীজের সুপ্ত অবস্থা, বীজের সুপ্ত অবস্থা তার ফুল ফোটাতে সাহায্য করে কে? এই জিব্বরেলিন। অক্সিন হচ্ছে গাছের বৃদ্ধি, বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। আর সাইটোকাইনিন কি কাজ করে? সাইটোকাইনিন হচ্ছে তোমার কোষের বিভাজন, আর কোষের বিভাজন করে। ঠিক আছে, কোষের বিভাজন। অক্সিটোসিন, অক্সিটোসিন হচ্ছে প্রেমের, অক্সিটোসিন বলে প্রেমের হরমোন বলা হয় একে, প্রসব স্তন্যপান ক্ষেত্রে ব্যবহৃত অক্সিটোসিন, এটা কিন্তু মনে রাখবে প্রেমের হরমোন। ঠিক আছে, বেশ, এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 95। অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত মাদ্রাজ, বর্তমানে চেন্নাইতে কিন্তু হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন হচ্ছে অ্যানি বেসান্ত। মাদ্রাজের বর্তমান চেন্নাই আদিয়াতে অবস্থিত, এটা হচ্ছে আদিয়ারে অবস্থিত হচ্ছে হোম রুল লীগ। পুনেতে হচ্ছে বালগঙ্গাধর তিলক ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী এটা কিন্তু ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন পুনে থেকে, এটা হচ্ছে বালগঙ্গাধর তিলক। পরবর্তীতে কি হয়, ইন্ডিয়ান হোম রুল লীগ আর হচ্ছে এই যে হোম রুল লীগ, এই দুটো মিলে যায়, মিলে হচ্ছে নিখিল ভারত হোম রুল, নিখিল
ভারত হোম রুল লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 96, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? নাইট্রিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একে কিছু অ্যাকোয়া ফর্টিস বলা হয় কারণ এর অলমুক্ত মাত্রা খুব বেশি, পিএইচ সমান হচ্ছে তোমার 1। ঠিক আছে, একে তেজি জল বলা হয়, তেজি জল। হ্যাঁ, যাই হোক, এরপরে সালফুরিক অ্যাসিড কি বলা হয়? এটাকে বলা হয় রসায়নের রাজা। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? এটাকে আরেকটা বলে রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়। অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় বা রসায়নের রাজা। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? এটা সমুদ্রের লবণ বা মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। মিউরিয়েটিক অ্যাসিড বা সমুদ্রের লবণ বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড এটাকে হচ্ছে ভিনিগার। ঠিক আছে, এরপরে কোশ্চেন হচ্ছে তোমার 98, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ল্যামার্ক, অপশন এ ইজ রাইট অ্যান্সার। চার্লস ল্যামার্ক। মেন্ডেল কি করেছিলেন? এই আরেকটা বলে দিই, এই যে বায়োলজি বা জীববিজ্ঞান শব্দের প্রবক্তা, জীববিজ্ঞান শব্দের প্রবক্তা কিন্তু ল্যামার্ক। অঙ্গের ব্যবহার ও অব্যবহার এবং জীবের অর্জিত বন্টন, ঠিক আছে, অর্জিত বন্টন আর হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার, এই দুটো যে ল্যামার্ক, আর জীব বিজ্ঞানের শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক। মেন্ডেল কি? মেন্ডেল হচ্ছে বংশগতি আছে না, বংশগতির সূত্রগুলি হচ্ছে গ্রেগর জহার মেন্ডেল। ঠিক আছে, আর হচ্ছে মেন্ডেলের দুটো সূত্র ছিল, একটা হচ্ছে কি পৃথক বর্ণের সূত্র, আর একটা হচ্ছে স্বাধীন বর্ণের সূত্র। এই দুটো কিন্তু মেন্ডেল করেছে, নট মেন্ডেলিভ। ভাইসম্যান কি? ভাইসম্যান জার্ম প্লাজম। জার্ম প্লাজম হচ্ছে ভাইসম্যান। ডারউইন কি করেছে? ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদ্ভাবন। প্রাকৃতিক নির্বাচন, তারপর হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, আর হচ্ছে যোগ্যতমের উদ্ভব, এনেই করেছেন হচ্ছে ডারউইন। ঠিক আছে, ওকে, তাহলে ডারউইন এটা হয়ে গেল। বেশ, এরপরে তুমি চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 99, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ফ্রান্স, অপশন সি ইজ রাইট অ্যান্সার। সারা বিশ্বে বিজ্ঞান, শিক্ষা, চারুকলা ও সংস্কৃতির প্রসার ঘটানো এই সংগঠনগুলির মূল উদ্দেশ্য। ঠিক আছে, শিক্ষা, চারুকলা, সংস্কৃতি এই ইউনেস্কোর কাজ। এবার হচ্ছে নিউ ইয়র্কে কি কি আছে? নিউ ইয়র্কে আছে ইউএন, রাষ্ট্রসংঘ। ঠিক আছে, ইউনাইটেড নেশন। তারপরে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি কিন্তু এই নিউ ইয়র্ক অবস্থিত, মানে যেটাও দুটো হেড, জেনারেল অ্যাসেম্বলি, তারপর সিকিউরিটি কাউন্সিল, এগুলো কিন্তু সব নিউ ইয়র্কে অবস্থিত। ইউনিসেফ, ইউনিসেফ এগুলো কিন্তু খুব আসে, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনডিপি এগুলো কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। আমস্টারডাম, এটা হচ্ছে আমাদের ফিলিপস বাল্ব আছে না, ফিলিপস কোম্পানি, বাল্বের যে কোম্পানি আছে, সে বা ফিলিপসের এখন অন্যান্য প্রোডাক্টও পাওয়া যায়, এটা কিন্তু আমস্টারডামে অবস্থিত। প্যারিসে দেখো আরো কি আছে, প্যারিসে হচ্ছে ইন্টারপোল কিন্তু প্যারিস আছে, ইন্টারপোল। ইউনেস্কো তো আছে, ইউনেস্কো, ইন্টারপোল, ওইসিডি, ওইসিডি এগুলো কিন্তু সব প্যারিসে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে কি কি আছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ডাব্লিউটিও, আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তো এই ছিল আজকে টোটাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক। যদি কারো ভালো লেগে থাকে এবং ভালো মনে হয় যে এর থেকে অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে। সবাই ভালো থেকো, টাটা।